বাকশালের জন্ম দিয়ে তার বাবা এভাবেই নিজেকে বাকশালের জনক রূপে পরিস্ফুটিত করেছেন এবং বাংলাদেশ বন্ধু হওয়া থেকে নিজেকে বঞ্চিত রেখেছেন। সেজন্যই তাকে বলা হয় বঙ্গবন্ধু, অর্থাৎ সেই ব্রিটিশ ভারতের বঙ্গের বন্ধু। তার বাবা কিন্তু বাংলাদেশ বন্ধু নয়। তো যাই হোক, এখন কথা হইল যে শেখ হাসিনা তারই মেয়ে কি বাংলাদেশ বন্ধু হতে পেরেছেন? তার মেয়েও বাংলাদেশ বন্ধু হতে পারেননি। তার মেয়ে কি করেছেন? তার মেয়ে 2009 সালে ক্ষমতায় ঢুকে বিডিআর বিদ্রোহের নামে আর্মি হত্যা করেছেন। তার মেয়ে ওই শাপলা চত্বরের জামাতের লোকদেরকে হত্যা করেছেন। তারপরে তার মেয়ে যারা ছিলেন না, স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার ছিলেন না, তাদেরকেও ফাঁসি কাস্টে ঝুলাইছেন। তারপরে তার মেয়ে কি করেছেন? এই যে $48 বিলিয়ন ছিল রিজার্ভ, সেই রিজার্ভ মা, ছেলে এবং তার দলীয় লোকজনেরা মিলে গায়েব করে দিয়েছেন। এখন রিজার্ভ হয়তোবা আছে $4-5 বিলিয়ন। আর সেজন্যই তার মেয়ে ছুটে গিয়েছিলেন চীনের কাছে। কিন্তু চাইনিজরা কি এতই বোকা? তুমি ভারতকে দিবা মংলা, ভারতকে দিবা বাংলাদেশের উপর দিয়ে রাস্তা, ভারতের কথা মতো তিস্তা আর যে প্রকল্প, সেই প্রকল্প করা থেকে বিরত থাকবা। এতে কি চীনের নেতারা, চীনের প্রেসিডেন্ট ক্ষিপ্ত হবেন না? আর তোমাকে সেজন্যই তারা তাদের রিজার্ভ থেকে টাকা পয়সা দেন নাই, আর দিবেনও না। এটা তুমি ভুল করেছ। ভারত তোমার প্রকৃত বন্ধু নয়। ভারত এখন তোমাকে রক্ষা করবে, ঠিক আছে, সেটা হলো এইভাবে যে আরও কিছু বাংলাদেশিদেরকে হত্যা করবে, বাংলাদেশের ভিতরে তাদের কিলারদেরকে পাঠিয়ে তারপরে তারা যে করেই হোক বাংলাদেশকে সম্পূর্ণভাবে নিজেদের কবজায় নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করে শেখ হাসিনা এবং তার উপদেষ্টা পরিষদ, তার সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ সবাইকে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ওয়ালা যত কর্মী আছে সবাইকে বাংলাদেশ থেকে বের করে দিয়ে তারপরে বাংলাদেশের ভিতরে রাম রাজত্ব কায়েম করবে। তারা ঘোষণা দিবে যে বাংলাদেশ হলো হিন্দুর দেশ, ব্রাহ্মণদের দেশ। বাংলাদেশে মুসলমানরা হলো বহিরাগত। যেমনটি তারা ভারতের ভিতরে বলে থাকে যে বাংলাদেশিরা ভারতের ভিতরে এসে ইনফিল্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশিরা ভারতের ভিতরে গিয়ে ভারতের ওই অন্যান্য পার্টি যারা আছে, তৃণমূল পার্টি, কংগ্রেসের পক্ষে গিয়ে ভোট দেয় এবং বিজেপিকে তারা পরাজিত করে। এই হলো বাংলাদেশিদের একটা কৌশল। আর এটাকেই বলে তারা ইনফিল্ট্রেশন। এই অভিযোগটা তারা বাংলাদেশিদের উপর করে থাকে। এটা তাদের একটা বিশেষ কৌশল। যেখানে তারা জিততে পারে না সেখানেই বলে
বাংলাদেশিরা ইনফিল্ট্রেশন করেছে, তাই তারা জয়ী হতে পারেনি। তারা এখন ভারতের পশ্চিমবঙ্গকে ভেঙে টুকরো টুকরো করে দিবে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলকে তারা ভেঙে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে দিতে চায়। ভারতের মালদহ, মুর্শিদাবাদ এ সমস্ত মুসলিম প্রধান এলাকাকে তারা পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত করতে চায়। এ হলো তাদের টার্গেট। যে ভারত এর মুসলমানরা হলো বহিরাগত এবং ভারতে মুসলমানরা থাকবে, এটা তাদের কাছে সহনীয় নয়। বাংলাদেশকে হাসিনার কাছ থেকে নিয়ে নেওয়ার পরে, অর্থাৎ আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে নেওয়ার পরে তারাও এটা ঘোষণা করবে বাংলাদেশের ভিতরে যে বাংলাদেশের আওয়ামী লীগের সবাই বহিরাগত। আর এইভাবেই তারা আওয়ামী লীগের সবাইকে নির্বাসনে পাঠাবে, যেমনটি নির্বাসনে পাঠাইছিল সিকিম এর লেন্দুব দর্জিকে। তো বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে করে হোক আমাদের ধরে রাখতে হবে। আমরা দরকার হলে আরও কিছু মানুষ প্রাণ দিতেও রাজি আছি। যদিও আমি বিদেশে আছি, আমি প্রাণটা দিতে পারতেছি না। আমি অনেক আগে থেকেই বিদেশে থাকি। আমি বাংলাদেশ থেকে হাওয়া খাইয়া আসি নাই। যাই হোক, আমি বলবো যে বাংলাদেশের ভিতরে যারা আছেন, যারা প্রাণ দিচ্ছেন, তাদের ঋণ এখনকার বাংলাদেশিরা কেন, পরবর্তীকালের বাংলাদেশিরাও শোধ করতে পারবে না। যেমনটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা প্রাণ দিচ্ছেন, তাদের ঋণ যেমন আমরা আজও পরিশোধ করতে পারতেছি না, তেমনি এখন যারা প্রাণ দিলেন, যে সমস্ত ছাত্রছাত্রীরা, যে সমস্ত পথচারীরা, শিশুরা প্রাণ দিল, তাদের ঋণও আমরা কখনো পরিশোধ করতে পারবো না। তবে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা অবশ্যই এই সমস্ত ফ্যামিলিগুলির দিকে একটু বিশেষ নজর দিবেন, কারণ তাদের কাছে বাংলাদেশি জাতি ঋণী আছে। তো বন্ধুরা, সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে বিজয়ী হতে হবে অবশ্যই। এই যে আসাদুজ্জামান খান সাহেব, যিনি ছাত্রছাত্রীদেরকে গুলি করে মারার নির্দেশ দিয়েছেন, আরও 5,000 মারবেন ডিক্লারেশন দিয়ে দিয়েছেন। তারপরে আইনমন্ত্রী আনিসুল হক সাহেব, তারপরে আরও গণ্যমান্য মন্ত্রী মিনিস্টাররা আছে, ব্যারিস্টার সুমন সাহেব, এই সমস্ত লোকদের অবশ্যই একটু ভালোভাবে ধরবেন, যাতে করে তারা ফসকে না যেতে পারে। ব্যারিস্টার সুমন সাহেব যেহেতু বাংলাদেশের এই ছাত্রদের পক্ষে নাই, ছাত্রদের পক্ষ নিয়ে তিনি যেহেতু কিছু করতেছেন না, এতে আমরা বুঝতে পারতেছি যে ব্যারিস্টার সুমন সাহেব অবশ্যই বাংলাদেশের ছাত্র আন্দোলনকে, ছাত্রদের অধিকার আন্দোলনকে মূল্যহীন মনে করতেছেন এবং তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে সরকারকে উৎসাহিত করতেছেন যাতে করে আরও কিছু ছাত্র প্রাণ হারায়। তা না হলে উনি কী জন্য এখনও আওয়ামী লীগের ভিতরে আছেন, এটা মোটেই আমরা গ্রহণ করতে পারি না। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাহেব কিন্তু বাংলাদেশের ছাত্রছাত্রীদের পক্ষে আছেন, বাংলাদেশের ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের পক্ষে আছেন
হ্যাঁ, এরকম আরও অনেকেই আছেন। তো যাই হোক, আমাদের অধিকার আদায় করে নিতে হবে। এই আওয়ামী লীগকে যেকোনোভাবেই হোক ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে, যেহেতু তারা অবৈধ। তারা কোনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। তারা কোনো তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন দিয়ে আসে নাই। তারা সংবিধানের আইন পরিবর্তন করেছে নিজেরা সংসদে বসে, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সংবিধানের আইন পরিবর্তন করতে গেলে জনগণের হ্যাঁ না ভোট নিতে হবে। বিশেষ যে সমস্ত নীতিগুলি আছে সংবিধানে, সেসব পরিবর্তনের বেলায় জনগণের কাছ থেকে হ্যাঁ না ভোট নিতে হবে। কারণ গণতান্ত্রিক দেশে জনগণই সকল ক্ষমতার উৎস। আর যারা জনগণের হ্যাঁ না ভোট ছাড়া সংবিধানের বিশেষ নীতি পরিবর্তন করে থাকে, তারা হলো স্বৈরতন্ত্রের নেতা হোতারা আর কি। এই সমস্ত স্বৈরতন্ত্রের নেতা হোতারা জনগণের হ্যাঁ না ভোট এর ধারধারি না। তারা নিজেরাই সব কিছু স্বয়ংক্রিয়ভাবে করে ফেলেন, যেমনটি আওয়ামী লীগ দলটি করে ফেলেছে 2009 সালে ঢোকার পরই। তো যাই হোক, তারা অন্যায় করেছে। তারা অন্যায়ের পরিতাপে পড়ে তারা এখন আর করবে না, ক্ষমতা ছাড়বে না। তাদের কাছ থেকে ক্ষমতা ছুটায় নিতে হবে আমাদের। তারা আটকে গেছে তালাবদ্ধ শিকলে। এই শিকল হতে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার অবশ্যই ছিনিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আমার এক বন্ধু আসছে, নামটা সাহসও, খুব ভালো ছেলে। আজকের মতো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।